এপিসোডের শুরুতে দেখি 2008-এ ইমসল স্কুল থেকে আসার টাইমে বাসে ঘুমিয়ে পড়ে। পিছনে সঞ্জেও ছিল। তাদের বাসার বাস স্টপে বাস থামালে ইমসল তারপরে উঠে না, ঘুমিয়েই থাকে। সঞ্জে তাকে ডাকলে ইমসলের ঘুম ভাঙে না। সঞ্জেকে ইনুক কল করে বলে, আজ কি ইমসলকে তোমার মনের কথা বলে দাও। সেই সময় সঞ্জের ব্যাগ থেকে কিছু জিনিস নিচে পড়ে যায়, সে সেগুলো তুলতে থাকে। এদিকে বাস স্টপে বাস থামে, ইমসলের ঘুম ভাঙে আর বাস থেকে জুয়াংডিতে নেমে যায়। সঞ্জে এটা বুঝতেই পারে না। এদিকে বাস আবার চলতে থাকে। সঞ্জে দেখে ইমসল নেই। বাস থামাতে বললে ড্রাইভার বলে এর পরের স্টপে ছাড়া বাস থামাতে পারবে না। এদিকে ইমসল সেখানে একটা ট্যাক্সি দেখে আর সে বাসা যাওয়ার জন্য সেটা থামায়। আর ট্যাক্সির ডোর খুলতেই সেখানে অনেক রশি দেখতে পায়। আর এই ট্যাক্সি আর কারো ছিল না, সেই ট্যাক্সিওয়ালা কিম ইয়ংসু ছিল। ইমসল রশি দেখে ট্যাক্সিতে ওঠে না, কিন্তু ইয়ংসু তাকে সেন্সলেস করে কিডন্যাপ করে। এদিকে সঞ্জে জুয়াংডিতে আসে। এদিকে ইমসলের সেন্স ফিরে। সে দেখে তার হাত পা রশি দিয়ে বাঁধা আর পাশে একটা চাকু দেখতে পায়। সে সেটা দিয়ে রশি কাটে। এরপর গাড়ি থেকে দৌড়ে নেমে পালাতে থাকে। কিম ইয়ংসু এটা দেখে আর সে গাড়ি তার পিছনে আসতে থাকে। ইমসল দৌড়াতে থাকে আর এটা দূর থেকে সঞ্জে দেখে। সে ইমসলের কাছে দৌড়ে আসতে থাকে আর ইমসল ইমসল বলে চিৎকার করে, কিন্তু তার আগেই কিম ইয়ংসু তাকে ট্যাক্সি দিয়ে ধাক্কা মারে আর ইমসল নিচে পানিতে পড়ে যায়। সঞ্জে কিম ইয়ংসুকে দেখতে পায় আর সে পানিতে নামে আর ইমসলকে বাঁচায়। আর এরপর কিম ইয়ংসু আবার আসে আর সঞ্জের সাথে ফাইট করে। এদিকে পুলিশ আসে আর কিম ইয়ংসুকে অ্যারেস্ট করে আর এখানেই সিন কাট হয়। এদিকে 2023-এর ইমসলকে দেখে তার মনে পড়ে সঞ্জের আগে থেকে তার জন্য ফিলিংস আছে। এজন্য সে দৌড়ে সঞ্জের কাছে যেতে ধরে আর কিম ইয়ংসু ট্যাক্সি নিয়ে তার সামনে আসে আর তাকে কিডন্যাপ করে। এদিকে সঞ্জে বাসা আসার সময় ইমসলের সাথে বাইরে দেখে তার বাড়িতে আসে। ইমগিয়ং বলে ইমসল বাসায় নেই। আমি অবাক হলাম, সে আমাকে আগে বলছে সে যদি আজ জুয়াংডিতে যেতে যায় আমি যেন তাকে থামাই। সে যেন আজ কিছুতেই বাড়ি থেকে না বের হয়, কিন্তু সে নিজেই গেল। সঞ্জের মনে পড়ে যেদিন ইমসল পানিতে পড়ে গেল, তারপর তারা যখন ফোন খুঁজছিল ইমসল নিজেই নিজেকে বলছিল অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল। এটা মনে পড়ে সঞ্জয় ইমসলের বাড়ি থেকে দৌড়ে জুয়াংডিতে আসার জন্য বের হয়। এদিকে কিম ইয়ংসু ইমসলকে সেই আগের বারের মতো একটা পুরোনো বাড়ির সামনে গাড়ি থামায় আর ইমসলের তখনই সেন্স ফিরে আর সে তার হাতের রশি কেটে দেয় আর কিম ইয়ংসুর গাড়ির চাবি নিয়ে দৌড়াতে থাকে। কিম ইয়ংসু দেখে ইমসল পালাচ্ছে আর গাড়ির চাবি নিয়ে গেছে, তাই সে একটা ট্রাক নিয়ে ইমসলকে ফলো করে। এদিকে সঞ্জয় জুয়াংডিতে না পেয়ে থানায় আসে আর সে সেখানে পুলিশকে ইমসলের কথা বলে। পুলিশ তার কথায় পাত্তা দেয় না, বলে দেখো হয়তো কোনো ক্যারাওকেতে আসে। এটা শুনে সঞ্জয় সেখান থেকে চলে যায় আর অন্য একজন পুলিশ বলে আজ 1 সেপ্টেম্বর না, যে মেয়েটির ফোন হারিয়েছিল সে মেয়েটি বলেছিল আজ কিছু তার হতে পারে। এদিকে ইমসল দৌড়াতেই থাকে আর কিম ইয়ংসু জোরে গাড়ি চালাতেই থাকে। এরপর ইমসল পড়ে যায়। সেখানে সঞ্জয় আসে আর সেও দৌড়ে তার কাছে আসে। পুলিশও তার কাছে আসে আর কিম ইয়ংসু পালিয়ে যায়। আর তখনই আবার টাইম ট্রাভেল হয়ে ইমসল 2023-এ 1 জানুয়ারিতে আসে আর 2008-এর ইমসল সঞ্জয়কে চিনতে পারে না। এদিকে ইমসল দেখে সে একটা ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে জব করে, যে কোম্পানি তাকে আগে রিজেক্ট করছিল সেই কোম্পানিতে। আর সে হাঁটতেও পারছে, সে এটা ভেবে অনেক হ্যাপি হয়। এরপর সে সঞ্জয়ের আইডি ওয়েভারে সার্চ দেয় আর দেখে সঞ্জয়েরও কিছু হয়নি। এরপর সে দৌড়ে হান নদীর ব্রিজে আসে, কারণ 2008-এ ইমসল 2023-এ সঞ্জয়কে এই ব্রিজে আসতে বলছিল, কিন্তু সে দেখে সঞ্জয় সেখানে নেই। এরপর সে সেই ক্যাপসুল পুঁতে রাখা গাছের নিচে আসে, কিন্তু সে দেখে সেখানে গাছ নেই। সে এটা দেখে মন খারাপ করে ঠিকই, কিন্তু পরক্ষণে খুশি হয় কারণ সঞ্জয় বেঁচে আছে এজন্য। আর সে সময় দেখি সঞ্জয় তার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কেউ কাউকে দেখে না। এরপর দেখি সঞ্জয় তার অ্যাপার্টমেন্টে আসে আর সে দেখে ইনুক তার বাথরুমে গোসল করছে। ইনুকের সাথে সঞ্জয়ের আগের মতো ফ্রেন্ডশিপ আছে। এরপর সঞ্জয় দেখে কেউ একজন তার দরজার বাইরে তার লক খোলা ট্রাই করছে সাদা প্যাডের জ্যাকেট পরে। আর তখনই সঞ্জয় দরজা খুলে আর সিকিউরিটি গার্ড পেটের পিছনে আর সঞ্জয় পুলিশকে রিপোর্ট করে। এদিকে ইমসল সেই একই রকম পরে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়েছিল। মেয়েটির সাথে তার ধাক্কা লাগে আর একটা বোর্ড পড়ে যায়, সেখানে লেখা ছিল সঞ্জয়কে ধরো আর পালাও। ইমসল বলে সে নিশ্চয়ই সঞ্জয়ের ফ্যান। এদিকে ইমসল একই রকম জ্যাকেট পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে কেন সে সঞ্জয়ের উপর নজর রাখছিল। পুলিশ বলে তুমি একজন স্টকার, আমরা তোমাকে জেলে রাখবো। কিন্তু তখনই একজন পুলিশ এসে বলে ভিকটিম লশুট করবে না, তাকে ছেড়ে দিন। এরপর দেখি সঞ্জয়ের কাছে একটা ছেলে নাম ডংসিও আর সে সঞ্জয়ের ম্যানেজার ছিল। সে বলে তুমি যেই ফিল্ম এক্সপ্রেস রিজেক্ট করছো সেই প্রোডাকশন কোম্পানিতে সেই স্টকার জব করে। আমার মনে হয় সে সঞ্জয়কে অ্যাটাক করতে চেয়েছে। যেহেতু সঞ্জয় তার মুভি রিজেক্ট করছে, আমি মনে করি আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে। আরো কিছু করতে পারে ক্ষোভ থেকে। এদিকে ইমসল তার বাসায় আসে আর সে তার রুম দেখে আগের মতো কিছুই নেই, যেহেতু সে এখন সঞ্জয়ের ফ্যান না আর তার ভাগ্য চেঞ্জ হয়েছে। এরপর সে ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠে দেখে বালজা
তার গালে আগের মতো বাচ্চাদের মতো সাজাচ্ছে। এরপর সে তার ওয়ার্ড্রোবে দেখে অনেক শুজ আর সে হাঁটতে পারে। এটা দেখে তো সে অনেক অনেক হ্যাপি হয়। এরপর ইমসল কাজের জন্য বের হয়। বকসুন তাকে বলে গাড়ির চাবি নিতে ভুলে গেছে মনে হয়, ইমসলের গাড়ি আছে। এটা দেখে তো সে আরো অনেক হ্যাপি হয়। এরপর সে তার অফিসে আসে আর তার বস তাকে বলে যে কোনো উপায়ে সুঞ্জের সাথে মিট করে সব ঝামেলা মিটিয়ে নিতে আর তাকে মুভির কাস্ট বানাতে। এরপর ইমসল সঞ্জের সাথে মিট করতে আসে, কিন্তু ইমজো তাকে কল করে চিৎকার করে বলে আমি হসপিটাল যাচ্ছি, আমার ওয়াটার ব্রোক হয়েছে, আমার বাচ্চা বেরিয়ে আসবে মনে হয়, তুমি তাড়াতাড়ি আসো। এটা শুনতে ইমসল অনেক অবাক হয় আর সে ইমজোর কাছে আসার জন্য দৌড়ে আসতে থাকে। এদিকে সঞ্জয় গাড়ি থেকে অ্যাটিটিউড নিয়ে নামে আর সে হেলে সুতোর ফিতা ঠিক করতে থাকে একটা ফাউন্টেনের সামনে। আর ইমসল দৌড়ে অফিস থেকে বেরিয়ে এসে আর একটা লোকের সাথে তার ধাক্কা লাগে আর সে নিজেকে ব্যালেন্স করতে না পেরে সঞ্জয়ের গায়ে পড়ে আর সঞ্জয় ফাউন্টেনের পানিতে পড়ে যায়। ইমসল তো এটা পাত্তা না দিয়ে চলে যেতে ধরে। ডংসিওক তাকে আটকায় আর বলে তুমি তাকে ধাক্কা দিলে কেন? ইমসল সঞ্জয়ের মুখ নাক দেখে বলে আমি এর জন্য ফাইন দিয়ে দিব। এটা বলে সে তার কার্ড দিয়ে দৌড়ে যায়। এদিকে সঞ্জয়কে ডংসিওক বলে সেই প্রোডাকশন কোম্পানির মেয়েটি এমন করলো তোমার সাথে, সে তোমাকে ক্ষতিপূরণ দিতে চেয়েছে। সঞ্জয় তো এটা শুনে অনেক রাগ হয় আর রেগে বলে হ্যাঁ নাও, এমনকি আমার আন্ডারপ্যান্ডেরও ক্ষতিপূরণ নাও। এরপর সে চলে যেতে ধরে আর সবাই তাকে ভিজা গায়ে দেখতে থাকে। সঞ্জয় এতে কিছুটা ইমপ্রেস ফিল করে। এদিকে ইমসল হসপিটালে এসে দেখে হিমজোর সাথে ইমগিয়ং এর বিয়ে হয়েছে, তাদের একটা আগে মেয়ে বাবুও আছে। এটা দেখে তো সে অনেক অবাক হয় আর এখন দ্বিতীয় বাবু হবে। এরপর দেখি ইমসলকে ডংসিওক $7,180 জরিমানা করে। ইমসল তো এটা থেকে শকড হয় আর সে ডংসিওককে টেস্ট করে, কিন্তু ডংসিওক তখন গাড়িতে ছিল না। তাই শুনছে ইমসলের মেসেজের রিপ্লাই দেয় আর মেসেজে তাদের দুজনের অনেক ঝগড়া হয় জরিমানা এত হওয়ার কারণে। ইমসল বলে আমার বিলিভ হয় না সে এত এক্সপেন্সিভ ড্রেস পরে, আমাকে ছবি দিয়ে পাঠাও। এই যে তোমাদের মতো চিটাররা মানুষের সাথে এমন ভাবে চিট করে টাকা নেয়, এটা দেখে তো শুনছে বলে কি আমি চিটার। এরপর সে সব কাপড়ের ছবি তুলতে থাকে ইমসলকে দেওয়ার জন্য। সেখানে ডংসিওক আসে বলে দেখো তুমি যে ভিজে গেছো রাস্তায়, এটা নিয়ে আর্টিকেল বের হয়েছে, তোমাকে নিয়ে সবাই মজা নিচ্ছে। এটা দেখে তো শুনছে অনেক রাগ হয় আর রেগে বলে জরিমানা বাদ দাও, তার নামে আগে লশুট করো। এদিকে ইমসল ভাবে সে আমার রিপ্লাই দিচ্ছে না, আমি জানতাম সে টিচার। আর তখনই পুলিশ তাকে কল করে থানায় ডাকে। সে থানায় এসে জানতে পারে ফাউন্টেনের পড়ে যাওয়া লোকটি শুনছিল। এটা শুনে সে অনেক অবাক হয় আর ইমপ্রেস ফিল করে। পুলিশ বলে সে তোমাকে লাস্ট চান্স দিয়েছে, তাই সে তোমার নামে লশুট করছে না, তারা কনসার্ট, তাই তার থেকে তুমি দূরে থাকবে। ইমসল বলে কি ওর কনসার্ট তো আগে হওয়ার কথা, কিন্তু আজ কেন? আর সে ওইবারে সার্চ দিয়ে দেখে সত্যি আজ ইক্লিপস ব্র্যান্ডের কনসার্ট আছে। সেদিন কনসার্ট স্থগিত ছিল। এরপর সে কনসার্টে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে টিকিট না থাকার জন্য ভিতরে ঢুকতে দেয় না। এরপর সে ডংসিওককে কল করে বলে আমি সঞ্জয়ের মুখোমুখি হয়ে মাফ চাইতে চাই আমার কাজের জন্য। তো ডংসিওক বাইরে এসে ইমসলের সাথে দেখা করে বলে সঞ্জয় বলছে তুমি আবার এমন করলে সে তোমার উপর লশুট করবে। ইমসল বলে ঠিক আছে, তাকে অন্তত আমার নামটা বলো, আমাকে বিশ্বাস করো সে আমাকে চিনে। এরপর সে ফ্লাওয়ার বুকের উপর তার নাম লিখে ডংসিওককে দেয় সঞ্জয়কে দেওয়ার জন্য। ডংসিওক বুকে এনে মেকআপ রুমে রেখে দেয় এক কোণে। এদিকে কনসার্ট শুরু হয় আর তাকে এক লোক আগের মতোই ধাক্কা দেয় আর তার ফোন পড়ে গ্লাস ভেঙে যায়। আর লোকটি আর কেউ ছিল না, কিম ইয়ংসু ছিল। ইমসল ভাবে সেদিন কনসার্টের পর শুনছে হাঙ্গুক ব্রিজে আমার কাছে গেছে, তার মানে আজকেও যাবে। তাই সে দৌড়ে হাঙ্গুক ব্রিজে যায়। এদিকে শুনছে মেকআপ রুমে এসে দেখে ইমসলের দেওয়া বুকে। সে এটা থেকে ইমসলকে খুঁজে হাঙ্গুক ব্রিজে আসে আর আমরা 2022-এর কিছু সিন দেখতে পাই। 2022-এ যখন ওই ক্যাপসুল পুঁতে রাখা গাছকে কনস্ট্রাকশনের লোক কেটে ফেলতে এসেছিল, শুনছে সেখানে সে ক্যাপসুল তুলে। আর 2023-এ 1 জানুয়ারি ইমসলের কথা মতো হাঙ্গুক ব্রিজে অনেকক্ষণ অপেক্ষা করছে ক্যাপসুল নিয়ে, কিন্তু ইমসল আসেনি। তাই সে সেখান থেকে চলে যায় আর অ্যাপার্টমেন্টে এসে ক্যাপসুল খুলে সেখানে একটা লেটার আর ওয়াচ ছিল। লেটারে লেখা ছিল এটা আমার গিফট, এই গিফট কি তুমি পাবে শুনছে? আমি প্রে করি তুমি এই গিফট পাও, যদি পেয়ে থাকো আমি তোমাকে একটা কথা বলতে চাই শুনছে, বেঁচে থাকার জন্য ধন্যবাদ তোমাকে শুনছে। এরপর প্রেজেন্ট সিনে দেখি সঞ্জয় ইমসলের কাছে আসে। ইমসল সঞ্জয়ের উপর ছাতা ধরে। সঞ্জয় বলে তুমি এখানে দাঁড়িয়ে আসছো কেন, তোমার কি গাড়ি নষ্ট? ইমসল বলে না, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। সঞ্জয় বলে তুমি কিভাবে জানলে আমি এখানে আসবো? ইমসল বলে আমি ভেবেছিলাম তুমি আসবে। সঞ্জয় বলে আমি যদি তোমাকে না দেখতাম কি হতো তখন? তুমি কিন্তু একটুও চেঞ্জ হওনি, আগের মতোই আসো, চলো কোথাও গিয়ে টি খাওয়া যাক। আর তখন সেখানে ডংসিওক আসে আর বলে সবাই কল করছে, তুমি পার্টিতে যাওনি কেন? এদিকে ইমসল ভাবে আমার তাকে যেতে দেওয়া ঠিক হবে না, কারণ পুলিশ আমাকে বলছিল আমি লাস্ট পারসন যার সাথে সে মিট করছিল আর এরপর সে সুইসাইড করছিল। তাই ইমসল বলে তুমি যেও না সঞ্জয়, আজ রাতে আমি তোমার সাথে থাকবো, আমার সাথে থাকো প্লিজ। সঞ্জয় বলে কি আমরা দুজন শুধু? তুমি কি বলছো জানো তো? ইমসল বলে হ্যাঁ। সঞ্জয় তো মনে মনে অনেক হ্যাপি হয় আর বলে ঠিক আছে। আর ডংসিওককে বলে আমি কোথাও যাব না এখন।
এরপর সে গাড়ি নিয়ে ইমসলকে গাড়িতে ওঠায়। এরপর সঞ্জয় ইমসলকে একটা হোটেলে নিয়ে যায়। ইমসল তো এটা দেখে ঘাবড়ে যায় আর বলে সঞ্জয় কি সত্যি ভাবছি আমি ওর সাথে রাত কাটাবো, এজন্য হোটেলে নিয়ে আসছে? ইমসল বলে সঞ্জয় চল অন্য কোথাও যাই, আমি তোমার সাথে রাতে থাকতে চেয়েছি, সেটার মানে এটা বলিনি। আমি বলছি আমরা একসাথে রাত কাটাবো, ঠিক যেমনটা ক্লাসমেট বা ফ্রেন্ডস অনেকদিন পর দেখা হলে করে সেরকম রাত কাটাতে চেয়েছি। সঞ্জয় বলে তুমি কি বলতে চাচ্ছ? ইমসল বলে ওগুলো ভাবার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না, যদিও কারণ একজন অ্যাডাল্ট পুরুষ অ্যাডাল্ট নারী একসাথে থাকে তখন ওসবের মুড আসে আমি জানি, কিন্তু আমি চাই না ওগুলো। আর তখন হোটেল থেকে বারের একজন লোক এসে তাদের ভিতরে ডাকে। সঞ্জয় হাসতে হাসতে চলে যায় আর ইমসল তো অনেক লজ্জা পায়, কারণ সঞ্জয় তো হোটেলে রুম নয় বার বুক করছে তার জন্য। ইমসল বলে সরি আমি কি না কি ভাবছিলাম। সঞ্জয় বলে আচ্ছা বলো হঠাৎ আমার সাথে দেখা করতে চাইলে যে? ইমসল বলে আসলে আমি তোমাকে টেনে ফেলে দেয়নি, আমার রূপে রিজেক্ট করছো বলে, এটা শুধুই একটা মিস্টেক ছিল তাই সরি। সঞ্জয় বলে এটাই কি একমাত্র কারণ আমার সাথে দেখা করতে এসেছো এজন্য, নাকি ক্যাপসুলের জন্য? ইমসল বলে কি তোমার ওই প্রমিসের কথা মনে আছে? তুমি কি সেদিন সেখানে গিয়েছিলে? সঞ্জয় বলে না আমি অনেক বিজি মানুষ তাই আমি সেখানে যাইনি, তুমি কি গিয়েছিলে? ইমসল বলে না তো আমিও যাইনি। সঞ্জয় বলে যাই হোক সেদিনের ঘটনার পর তুমি আমাকে দেখে অনেক ভয় পেয়েছিলে, বলছো আমাকে আর দেখতে চাও না, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালোই আছো আর তোমাকে দেখে আমারও ভালো লাগছে। আর তখন ইনুক সঞ্জয়কে কল করে বলে রিপোর্টাররা তোমাকে ফলো করছে, তুমি একটা মেয়ের সাথে হোটেলে গেছো। এটা শুনে সঞ্জয় ইমসলকে বলে আমাদের এখন যেতে হবে। ইমসল মনে মনে ভাবে তাকে এখন একা রাখা ঠিক হবে না, তাই সে একটা ছাতা নিয়ে সঞ্জয়কে আলার করে গাড়িতে ওঠে। এদিকে রিপোর্টাররা হোটেলের বাইরে ছিল, তারা সঞ্জয় ইমসলকে দেখতেই পায় না। ইমসল সঞ্জয়কে তার অ্যাপার্টমেন্টের সামনে আনে। ইমসল অ্যাক্টিং করতে থাকে সঞ্জয় আমার ওয়াশরুমে যেতে হবে, তোমার বাসায় নিয়ে চলো প্লিজ। সঞ্জয় ইমসলকে তার রুমে আনে আর ইমসল ওয়াশরুমে যায়। আর তখনই ইমসলকে বক্সন কল করে বলে আমাদের কলের লাইন ফেটে গেছে, তাই আমরা ইমগিয়মের বাসা যাচ্ছি, তুমি সেখানে আসো। ইমসল বলে আমি আজ রাতে বাড়ি যাব না, আমি আজ সারা রাত বাইরে থাকবো, আমাকে নিয়ে চিন্তা করো না। এসব সঞ্জয় বাইরে থেকে শুনতে পায় আর লুচু মনে শুনতে পাবে ইমসল হয়তো অন্য কিছু মিন করছে তার এখানে থাকা নিয়ে। এরপর ইমসল ওয়াশরুম থেকে বের হয় আর সঞ্জয়ের বাসায় থাকার জন্য বাহানা খুঁজতে থাকে। সে বলে সঞ্জয় তোমার বাসাটা অনেক সুন্দর, আমাকে নিয়ে তোমার রুম ট্যুর দিবে। এরপর ইমসল সঞ্জয়ের সব রুমের জিনিস দেখতে থাকে। সঞ্জয় বলে তুমি কি এসব দেখার জন্য এখানে আসো, তুমি কি বাসা যাবে না? ইমসল ভাবে আমার আরো থাকা উচিত, তাই সে বলে সঞ্জয় আমার খিদে পেয়েছে, আমাকে রামেন খাওয়াবে? সঞ্জয় তো এটা শুনে রাজি হয় আর ভাবে সে সত্যি আজ আমার কাছ থেকে যেতে চায় না। এরপর সে ইমসলের জন্য রামেন রান্না করে। ইমসল রামেন খেয়ে ঘুমের অ্যাক্টিং করে কারণ সঞ্জয় তাকে যেতে বলবে এজন্য, কিন্তু সঞ্জয় এটা বুঝে যায়। সে বলে উঠে পড়ো, আমি জানি তুমি ঘুমাওনি। আচ্ছা তুমি কি সত্যি আজ রাতে এখানে ঘুমাতে চাও? তুমি বলছো তুমি ক্যাপসুলের জন্য আসোনি, তাহলে কি তুমি মুভির কন্ট্রাক্টে সাইন করার জন্য এসেছো? ইমসল বলে তা নয়। সঞ্জয় বলে তাহলে এসব করছো কেন, ঠিকঠাক এক্সপ্লেনেশন দাও। ইমসল বলে আসলে আজ রাতে তুমি মারা যাবে, আজ রাতে যদি আমি তোমার সাথে না থাকি তাহলে এর জন্য আমার রিগ্রেট ফিল হবে, তাই তোমার সাথে থাকতে দেওয়া। আর সঞ্জয়ের মনে পড়ে সুইমিং এর আগেও ইমসল বলছিল সে তাকে নিয়ে স্বপ্ন দেখছিল, কম্পিটিশনে ইনজুরি হয়েছে। সঞ্জয় বলে তুমি একটু চেঞ্জ হওনি, তাহলে এবার কি স্বপ্নে দেখলে আমি মারা গেছি? তুমি এমন স্বপ্ন দেখো কেন? ইমসল বলে গুজব আছে, সবাই বলে তুমি ডিপ্রেশনে আছো আর প্যানিক অ্যাটাক হয় তোমার, এর জন্যই হয়তো আমি এগুলো দেখি। সঞ্জয় বলে কিন্তু আমার এমন তো কিছুই নেই। ইমসল বলে সত্যি? আমি এটা শুনে কিন্তু অনেক হ্যাপি হলাম। সঞ্জয় বলে তুমি এসব গুজব বিলিভ করো না, আর এতদিন পরেই বা এসে আমাকে এত কেয়ার করছো কেন? ইমসল বলে সত্যি তো, এতদিন পরেই বা কেন আসলাম? আচ্ছা আমি বাটি ক্লিন করে চলে যাচ্ছি। ইমসল রামেনের বাটি নিয়ে উঠে দাঁড়াতে যায় আর সঞ্জয় বলে দাঁড়াও যেও না, আর আচমকা ইমসলের হাত থেকে রামেনের গ্রেভি তার ড্রেসে পড়ে। এরপর সঞ্জয় তাকে ড্রেস দিয়ে বলে আমার রুমে এটা চেঞ্জ করতে পারো। এরপর ইমসল চেঞ্জ করে। ইমসল দেখে সঞ্জয়ের রুমের বেডে একটা ইউনিকের রাখা নেকেড ডল। সঞ্জয় তো এটা দেখে ইমপ্রেস ফিল করে আর বলে বিলিভ করো এটা আমার না। ইমসল বলে প্রবলেম নেই, একা থাকো, এটা তোমার হতেই পারে। সঞ্জয় বলে বললাম না আমার না এটা। আর সে ডলকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখতে ধরে। ইমসল বলে আরে আমি কিছু মনে করিনি, তুমি এসব রাখতেই পারো কাছে। এটা বলে ব্ল্যাঙ্কেট টেনে ধরে আর সঞ্জয় ব্ল্যাঙ্কেট টেনে ধরে আর দুজনে ব্যালেন্স হারিয়ে খাটে পড়ে যায়। আর তখনই ইনুক ড্রিঙ্ক করে ড্রাং হয়ে সেখানে আসে আর তাদের দেখে সঞ্জয় ইমসলকে আলমারিতে লুকিয়ে রাখে। ইনুক রুমে আসে আর সঞ্জয়কে বলে কে তোমার সাথে ছিল? সঞ্জয় বলে কেউ না। ইনুক বলে আমি ক্লিয়ার দেখছি একটা মেয়ে তোমার সাথে আছে, আমি শুনলাম তুমি ইমসলের সাথে মিট করছো, তুমি কি ওকে বাসায় আনছো? ওর জন্য কি তোমার এখনো ফিলিংস আছে?
সঞ্জয় বলে না তো, আমি কেন ওকে বাসায় আনবো, আনিনি তো। ইনুক বলে ঠিক তো, আচ্ছা আমি গোসল করতে যাচ্ছি, তোমার বাথটব একদম আমার টাইপের। এরপর সে চলে যায়, কিন্তু আবার ফিরে আসে সঞ্জয় আর ইমসলের ছবি নিয়ে। ইনুক বলে সঞ্জয় এটা কি, তুমি কেন এখনো এটা রাখছো, তোমার চারপাশে কত মেয়ে, তারপরে তুমি ওর জন্য পাগল, এমনকি ড্রাঙ্ক হয়েও ওর কথা বলো শুধু। আর আমরা দেখতে পাই সঞ্জয় সত্যি ড্রিঙ্ক করে সবসময় শুধু ইমসল ইমসল বলে চিৎকার করে। ইনুক বলে এতদিন হলো তুমি ওকে ভুলে কারোর সাথে ডেট করতে পারলে না এখনো। সঞ্জয় তো এসব শুনে ইমপ্রেস ফিল করে, কারণ ইমসল আলমারি থেকে সব শুনছে, তাই সে ইনুককে চুপ করানোর জন্য কোলে তুলে বাথটবে এনে ফেলে দেয়। এরপর সঞ্জয় তার রুমে এসে দেখে ইমসল ক্যাপসুল খুঁজে পেয়েছে আর খুলছে আর সব দেখে ফেলছে যে সঞ্জয় মাটি থেকে সেটা তুলছে। এরপর কেউ দুজন দুজনকে কিছু বলে না, আর সঞ্জয় ড্রাইভ করে ইমসলকে তার বাসায় রেখে চলে যেতে ধরে। ইমসল বলে সেই রাতে আমিও সেদিন সেখানে গেছিলাম তোমাকে দেখার জন্য, কিন্তু আমি লেটে গেছিলাম। আর একটা কথা শুনছে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে আগে বলিনি আর অনেক হয়তো হার্ট করছি, এজন্য আমি সরি। আমি লেটার লিখেছিলাম যাতে তোমাকে আবার দেখা পেলে আমি তোমাকে বলতে পারি আমি তোমাকে পছন্দ করি। শুনছে আমি আমার সমস্ত মন দিয়ে তোমাকে মিস করছি। এসব শুনে সঞ্জয় কিছু বলে না। ইমসল বলে আচ্ছা এখন যাও, কেউ তোমাকে হয়তো দেখতে পারে। এটা বলে সে রুমে যায় আর সঞ্জয় থেকে ফলো করে তার রুমের সামনে আসে আর বলে তুমি এটাই বলতে চাইছো তাই না, তোমার প্রতি আমার যেমন ফিলিং ছিল আমার প্রতি তোমারও ছিল। ইমসল বলে হ্যাঁ। আর তখনই কেউ একজন আসে, ইমসল সঞ্জয়কে রুমের ভিতরে আনে আর সঞ্জয় তো ইমসলকে একা পেয়ে রোমান্টিক ভাবে লিপ কিস করতে থাকে। আর তখনই পাইপ ঠিক করার জন্য লোক আসে। ইমসল কি করবে ভেবে না পেয়ে সঞ্জয়ের মাথায় মাফলার বেঁধে দিয়ে বলে এটা আমার বড় ভাই, যার দুদিন আগে দ্বিতীয় বেবি হলো। লোকটি বলে তাকে তো আমি আগে থেকে চিনি, কিন্তু কেন জানি আজকে অন্যরকম লাগছে। এসব কাণ্ড দেখে তো শুনছে হাসতে হাসতে বেরিয়ে আসে আর গাড়ি নিয়ে চলে যায়। আর দেখতে পারি কিম ইয়ং সু ইমসলের বাসার সামনে গাড়ির ভিতরে বসেছিল আর এসব দেখছিল। এরপর দেখতে পাই শুনছে ইমসল সবসময় টেক্সট করতে থাকে, দুজনের মধ্যে ভালো রিলেশন শুরু হয়। এদিকে ইমসল অফিসে অনেক লেট করে কাজ করে আর এরপর তার মনে পড়ে সে তার গাড়ি সুঞ্জের অ্যাপার্টমেন্টের পার্কিং এ রেখে এসেছে। এজন্য সে সুঞ্জের অ্যাপার্টমেন্টে যায় আর সেই স্টকার মেয়েটিকে দেখে আর সিকিউরিটি গার্ড বলে এই সেই স্টকার। এদিকে সঞ্জয় ইমসলকে কল করে, ইমসল রিসিভ করে না আর দেখতে পায় কেউ একজন তার কলিং বেল বাজাচ্ছিল আর ইমসল কল রিসিভ করে না, কারণ ইমসল তো স্টকার মেয়েটির পিছনে দৌড়াচ্ছিল আর তাকে ধরেও ফেলে। এরপর সে মেয়েটিকে একটা রেস্টুরেন্টে আনে আর সে জানতে পারে মেয়েটি সঞ্জয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। ইমসল এটা শুনে তাকে বকাঝকা করে কেন সে সঞ্জয়ের জন্য পালিয়ে আসলো। আর তখনই মেয়েটি পানি খেতে চায়, ইমসল পানি আনতে যায় আর তখনই সে টিভিতে দেখে কিম ইয়ং সু নামের এক লোক যে জুয়াংডিতে 2009 কিলার সঞ্জয়ের রুমের মাস্টার কি চুরি করে তার রুমের ভিতরে ঢুকে তাকে মেডিসিন দিয়ে সেন্সলেস করে অ্যাটাক করছে সঞ্জয়কে। এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ইমসল তো এটা দেখে অনেক শক্ট হয় আর হসপিটাল যায় আর সঞ্জয়ের ওটি রুমের সামনে তার বাবাকে দেখে আর সে ফিরে এসে বলে আমাকে আবার টাইম ট্রাভেল করতে হবে সঞ্জয়কে বাঁচানোর জন্য, কিন্তু এজন্য তো আমার তার ঘড়ির দরকার। তাই সে সঞ্জয়ের অ্যাপার্টমেন্টে যায় তার ঘড়ি আনতে আর সে অনেক খোঁজাখুঁজি পরেও ঘড়ি পায় না। সে সময় সেখানে ইনুক আসে। সে বলে তুমি এখানে কি করছি? ইমসল বলে সঞ্জয়ের ঘড়ি কোথায়, তার ইলেকট্রিক ঘড়ি যেটা সে হাই স্কুলে পড়তো। ইনুক বলে তোমার জন্য ওর আজ এই অবস্থা আর তুমি ওর ঘড়ি খুঁজছো, সে ওটা আগেই হারিয়েছে। তারপর অনেক খুঁজছিল কিন্তু পায়নি। এটা শুনে ইমসল আপসেট হয় আর নিচে বসে কাঁদতে থাকে। এরপর সে আপসেট হয়ে আর বাসায় আসে আর দেখে বক্সুন টিভিতে নিউজ দেখছিল। নিউজে বলে 2009 মে মাসে কিম ইয়ং সু কারো উপর অ্যাটাক করছিল, সঞ্জয় তার উইটনেস ছিল আর এর উপরে কিম ইয়ং সু জেল হয়েছিল। এটা শুনে ইমসল অবাক হয় আর বলে তার মানে আমার উপর আবার অ্যাটাক হয়েছিল। আর সে বক্সুনকে বলে আমাকে কি কখনো কিডন্যাপ করতে চেয়েছিল কেউ? বক্সুন বলে হ্যাঁ, সেই ঘটনার পর তুমি অনেক শকড হয়েছিলে তাই তোমাকে কিছু বলিনি আর সঞ্জয় তোমাকে বাঁচিয়েছিল। আর ইমসলের মনে সঞ্জয়ও তাকে বলছে এক ঘটনার পর আমি তাকে দেখতে চাইনি, তার মানে কি এটাই সেই ঘটনা? এখন ইমসল ক্লিয়ার হয়ে যায় সঞ্জয় সেদিন তার কিডন্যাপের ঘটনার কথাই বলছে। এরপর ইমসল তাইসুং এর বাবা ডিটেকটিভ কিমের সাথে দেখা করে। ডিটেকটিভ কিম বলে আমরা ভেবেছিলাম সে জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমার উপরে অ্যাটাক করবে, এজন্য তোমার সিকিউরিটি হাই করছিলাম, কিন্তু ভাবতে পারিনি সে তোমার জন্য সূর্যের উপর অ্যাটাক করবে। এরপর ডিটেকটিভ কিম সেই কেসের ডকুমেন্টস দেয় যেখানে সূর্যের স্টেটমেন্ট ছিল। ইমসল সেটা পড়তে থাকে আর আমাদের দেখানো হয় স্টেটমেন্টে যা যা লেখা ছিল। দেখতে পাই সঞ্জয় বাড়ি ফেরার টাইম থেকে রাস্তায় ইমসলের কিছু জিনিস ফেলে রাখা। এরপর সে পুলিশকে কল করে আর ইমসলকে কল করে। ইমসলের ফোন একটা বিল্ডিং এ বাজছিল, সে সেখানে দৌড়ে যায় আর দেখে ইমসলও দৌড়ে রুম থেকে বেরিয়ে আর বাইরে এসে সে সেন্সলেস হয় আর পিছনে কিম ইয়ং সুকে দেখে। এরপর সঞ্জয় কিম ইয়ং সুর সাথে ফাইট করতে থাকে আর পুলিশ এসে কিম ইয়ং সুকে অ্যারেস্ট করে।
এরপর স্টেটমেন্ট পড়ে ইমসল বাসায় এসে জোরে জোরে কাঁদতে থাকে আর বলে আমার জন্য তাকে মরতে হচ্ছে, সব আমার দোষ। আর ইমসল ডকুমেন্টসে দেখে পুলিশের রেস্কিউ করা সেসব জিনিসের ছবি, যেসব দিয়ে কিম ইয়ং-সু ইমসলকে কিডন্যাপ করছিল। এখানে সুনজের ঘড়ির ছবিও ছিল। আর বুঝতে পারি সেদিনই সুনজে তার ঘড়ি হারিয়ে ফেলছে আর পুলিশ এটা পেয়েছিল। ইমসল এটা দেখে ডিটেকটিভ কিমকে কল করে বলে সেদিনের ঘটনার ভিকটিমের জিনিসগুলো কি এখনো আপনাদের কাছে আছে? ডিটেকটিভ কিম বলে না, সেগুলো তো আমরা তোমাদের দিয়ে দিছি। এরপর ইমসল তার ঘড়ি ঘরে খুঁজতে থাকে কিন্তু পায় না। আর সেখানে বকসুন আর মালজা এসে বলে কি খুঁজছো? আর ইমসল দেখে তার নানি মালজা সুনজের ঘড়ি পড়ে আছে। এটা দেখে ইমসল রিলিফ ফিল করে আর মালজার কাছে ঘড়ি নিয়ে হসপিটালে আসে। আর সুনজের বাইরে দাঁড়িয়ে থাকে আর কান্না করে বলে সুনজে আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমার আজ এই অবস্থা, কিন্তু আমি এখন সবকিছু ঠিক করে দিব। আর সে দেখে ঘড়িতে 12টা বাজছে আর ইমসল এটা দেখে ঘড়ির বাটন প্রেস করে আর পাস্টে চলে যায়। আর সেই দেখে সে একটা স্ট্যাচুর উপরে বসে আছে। এটা দেখে তো সে অনেক চমকে যায় আর বলে আমি এখানে কিভাবে আসলাম? আর সে দেখে সে 2009-এ তার ইউনিভার্সিটির টাইমে চলে আসছে। আর সে দেখে নিচে অনেক লোক, সেখানে হিউনজো ছিল। হিউনজো বলে তুমি ওখানে কি করছো, নিচে আসো। আর ইমসল নিচে নামতে ধরে, তারপর স্লিপ কাটে আর সে নিচে পড়তে ধরে। আর তখনই সুনজে এসে তাকে কোলে নেয় আর ইমসল সুনজেকে দেখে তো পালিয়ে যায়। এরপর হিউনজো ইমসলের কাছে এসে বলে সুনজে তোমাকে সেভ করলো, তোমার অন্তত তাকে থ্যাংক ইউ বলা উচিত ছিল, তা না করে তুমি পালিয়ে আসলে। ইমসল বলে তার দরকার নেই, আমি ওর সামনে যাবো না। আচ্ছা ও এখানে কি করছে? হিউনজো বলে কেন তুমি জানো না? ও এখানে ফিজিক্যাল এডুকেশন পড়ছে, ঠিক যেমন ইমগিউম পড়ছে। এরপর হিউনজো ইমসলকে একটা ব্যাগ দিয়ে বলে আচ্ছা যাই হোক, কাল ট্রিপে যাব, তুমি কিন্তু এটা মনে করে সাথে আনবে। এরপর হিউনজো চলে যায়। এরপর ইমসলকে পুলিশ স্টেশনের বাইরে দেখি আর সেই দেখে সেদিনের ডেট ছিল 2009-এর 17ই মার্চ। ইমসল ভাবে এর মানে এটা আমার কিডন্যাপিং আগের টাইম, কারণ আমার কিডন্যাপিং 10ই মে হয়েছিল। তার আগে যে করে হোক আমার কিম ইয়ং-সুকে ধরতে হবে। এরপর সে ডিটেকটিভের কাছে এসে বলে 1 সেপ্টেম্বর 2008-এ এক ট্যাক্সি ড্রাইভার আমাকে কিডন্যাপ করছিল। ডিটেকটিভ বলে এই ঘটনা তো অনেকদিন হয়ে গেছে, তুমি এখন কেন রিপোর্ট করতেছো? ইমসল বলে সেই ঘটনার পর আমি অনেক শকড হয়েছিলাম, আমার মেমোরি লস হয়ে গেছিল, কিন্তু এখন আমার সব মনে পড়ছে। আর সেই ট্যাক্সি ড্রাইভারের নাম, অ্যাড্রেস আমি সব জানি আর তার চাবি আমার কাছে আছে। এরপর সে সেখান থেকে বাইরে আসে আর বলে আমি ডিটেকটিভকে সব বলে দিয়েছি, তারা এখন কিম ইয়ং-সুকে ধরবে। আর সে দেখে একটা লোক একটা বাচ্চার কাছে টাকা নিচ্ছে আর সে এটা দেখে রেগে গ্রেপার দিয়ে লোকটির কাছে আসে। আর সে দেখে লোকটি আর কেউ না, তাইসং ছিল। সে তাইসংকে বলে তুমি বাচ্চার টাকা নিচ্ছ কেন? আর সেই বাচ্চা তাইসং এর কাছে টাকা নিয়ে বলে আমাকে হেল্প করার জন্য তোমাকে থ্যাংক ইউ, এটা বলে সে চলে যায়। এরপর তাইসং ইমসল একটা ক্যাফেতে আসে আর ইমসল বলে আমি তোমাকে ভুল বুঝেছি, এজন্য সরি। আচ্ছা তুমি এখন কি করছো, তোমার কি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে? তাইসং ইমসলকে তার গ্রাজুয়েশনের ছবি দেখায়। ইমসল এটা দেখে অনেক হ্যাপি হয় আর বলে তুমি এখন কি করছো? তাইসং বলে কেন, তুমি কি আমার ওয়েবসাইটের কথা শোনোনি? আর ইমসল জানতে পারে তাইসং এর একটা কাপড়ের বিজনেস আছে আর তার কাপড়ের একটা ওয়েবসাইটও আছে। তাইসং বলে আচ্ছা আজ আমার কাজ আছে, আজ যাই। এটা বলে সে ভুলে তার ব্যাগ রেখে ইমসলের ব্যাগ নিয়ে চলে যায়। আর ইমসল এটা ভেবে হ্যাপি হয় তাইসং এখন ঠিকঠাক ভাবে লাইফ লিড করছে। এরপর সঞ্জেকে দেখে সে ইমসলকে ডেডিকেট করে একটা গান লিখে আর সেভাবে ইমসল আমাকে দেখে পালালো কেন? তখন সেখানে ইনুগ আসে আর তার কাছ থেকে পেপার নিয়ে গান পড়ে আর বলে তুমি কি এটা ইমসলের জন্য লিখেছো? এতদিন হয়ে গেল তুমি মুভ অন করতে পারলে না, আর এখন তো একই ইউনিভার্সিটিও ভর্তি হয়েছে। এরপর ইমসলকে দেখে বাসা আসছিল আর ভাবছিল আমার মনে হয় এবারের স্প্রিং শেষ হওয়ার পর আমি আবার ফিউচারে চলে যাব, আমার মনে হচ্ছে এটাই আমার লাস্ট চান্স, তবে এর আগে আমাকে সবকিছু ঠিক করতে হবে। এরপর ইমসল তার রুমে আসে আর সেখানে ইমগিয়ম আসে আর বলে তুমি তো অনেক ফেমাস, এখন তুমি ড্রিঙ্ক করে স্ট্যাচুর উপরে উঠছো, সবাই তোমাকে নিয়ে গসিপ করছে এখন। ইমসল বলে আমি শুনলাম তুমি সুনজে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, খবরদার তাকে জ্বালাবে না। ইমগিয়ম এই কথার পাত্তা না দিয়ে তার টুপি দিয়ে একটা চোখ ঢেকে বলে দেখো তো আমাকে কেমন লাগছে। ইমসল বলে একদম বাজে। ইমগিয়ম চলে যায় এটা শুনে আর ইমসল নিজে নিজেকে বলে জানি না হিউনজো একে কিভাবে পছন্দ করতে পারলো। এরপর সে তার ব্যাগ থেকে একটা স্প্রে বোতল বের করে আর স্প্রে করে আর তখনই ইমগিয়ম আবার তার সামনে আসে আর তার চোখে সব স্প্রে পরে চলতে থাকে। ইমসল তো এটা থেকে অনেক হ্যাপি হয় কারণ সেই স্প্রে বোতল নিজের সেফটির জন্য রেখেছিল। এরপর দেখি তাইসং তার বাবার কাছে তার বাবার জিনিস নিয়ে আসে আর ডিরেক্টর কিম থাকে সেখানে ইউনিভার্সিটি ড্রেস। ডিরেক্টর কিম বলে তুমি এটা কি এনেছো? আর তাইসং বুঝতে পারে ইমসলের সাথে তার ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। এদিকে হিউনজো এসে ইমসলকে ডাকতে থাকে ঘুম থেকে আর বলে তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফিল্ড ট্রিপ আছে, কাল আমি তোমাকে যেই ড্রেস দিলাম সেটা পরে রেডি হও। আর হিউনজো দেখি ইমসলের ব্যাগে একটা আন্ডারওয়্যার, আসলে এটা তাইজং এর বাবার ছিল। এরপর সবাই একটা ট্রেনে ফিল্ড ট্রিপে যায়
আর ইমসল দেখে সেই ট্রেনে সঞ্জয় ছিল। ইমসল পুরো রাস্তা লুকিয়ে মাথা নিচু করে আসে যাতে সঞ্জয় তাকে দেখতে না পায়। এরপর তারা ট্রিপের প্লেসে আসে আর সে দেখে সবাইকে এক কেবিনেই থাকতে হবে আর সঞ্জয় ইমসলকে সেখানে দেখে। সে তো ইমসলকে দেখে অনেক হ্যাপি হয়। ইনকিয়ম সঞ্জয়কে বলে তুমি আমার বোনের থেকে দূরে থাকবে, কারণ তোমাকে আমি ব্রাদার ইন ল হিসেবে চাই না। সঞ্জয় বলে তুমি তোমার বোনের ভালো চাও, তাহলে তুমি ওর সাথে সবসময় ভালো বিহেভ করবে। এরপর রাতে সব স্টুডেন্টরা বলে আজ রাতে আমরা অনেক মজা করব। ইমসল মনে মনে বলে আমি সব করতে চাই না। তাই সে চুপ করে রুমে এসে তার ব্যাগ নিয়ে চলে যেতে ধরে আর তখনই তার টিমের সব স্টুডেন্ট রুমের ভিতরে আসে আর ইমসল তাদের দেখে ঘুমের অ্যাক্টিং করে। সবাই ভাবে ইমসল ঘুমিয়ে পড়ছে আর তারা গেম খেলতে থাকে আর ইমসল এই সুযোগে চলে যেতে ধরে, কিন্তু একজন তাকে দেখে ফেলে। বলে তুমি অ্যাক্টিং করছো কারণ আমাদের সাথে গেম খেলতে চাও না, তাই না? ইমসল বলে একদম না। আর সে গেমে জয়েন করে। একজন বলে যে গেমে হারবে সে ড্রিঙ্ক করবে আর ফিজিক্যাল এডুকেশন টিমের সামনে ডান্স করবে। আর ইমসল এই গেমে হেরে যায়। সবাই তাকে ডান্স করানোর জন্য জোর করে আনে। ইমসল দেখে সেখানে সঞ্জয় নেই। সে ভাবে আমাকে তাড়াতাড়ি করে ডান্স করে এখান থেকে সরে যেতে হবে, তাই সে ফানি ভাবে ডান্স করতে থাকে আর সবাই হাসতে থাকে। আর তখনই সঞ্জয় সেখানের ফ্লোর থেকে উঠে চলে সেখানে সঞ্জয় ফ্লোরে হেলেছিল। ইমসল তো সঞ্জয়কে দেখে অনেক লজ্জা পায় আর সেখান থেকে চলে যায়। এরপর সঞ্জয় তার ফ্রেন্ডদের সাথে বাইরে আসে আর ইমসল সঞ্জয়কে দেখে পালিয়ে যায় লজ্জায়। আর সঞ্জয় দেখে ইমসল যে জায়গায় গেছে সেখানের বোর্ডে লেখা এখানে ডেঞ্জারাস অ্যানিমেল আছে। এদিকে ইমসল জঙ্গলে এসে অনেক ভয় পেতে থাকে আর সে মনে করে তার পিছনে কেউ একজন আছে। তাই সে তার ব্যাগ থেকে একটা ইলেকট্রিক ডিভাইস বের করে আর হিট করে আর তার পিছনে আর কেউ ছিল না। সঞ্জয় তো সেই ডিভাইসে শক লাগার কারণে নিচে পড়ে যায়। এটা দেখে ইমসল চমকে ওঠে আর হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এরপর সঞ্জয় উপরে ওঠে। ইমসল বলে তুমি ঠিক আছো, কিন্তু তখনই ইমসলের পা একটা রশি দিয়ে মেক করা ফাঁদে পড়ে আর ইমসল উপরে উঠে যায়। আর সঞ্জয় এটা দেখে তাকে কোলে নেয় আর ফাঁদের রশি খুলে দেয় আর ইমসলকে সেভ করে। সঞ্জয় বলে তুমি কি আমাকে এত ঘৃণা করো যে আমার মুখ দেখতে চাও না? এই জঙ্গলে এসেছো আমি দেখছি, তুমি শুধু আমাকে অ্যাভয়েড করে চলো। ইমসল বলে আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক, তাই আমি তোমাকে অ্যাভয়েড করে চলি। কিন্তু সঞ্জয় তার কথা বুঝতে পারে না আর ইমসলকে নিয়ে জঙ্গল থেকে বের হয় রেগে। পর ইমসল রুমে এসে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে ইনকিয়মও ড্রিঙ্ক করে তার রুমে, কারণ তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করছে আর কাঁদতে থাকে। সঞ্জয় তার কাছে এসে বলে কান্না করিও না আর তাকে সান্ত্বনা দিতে থাকে। ইনকিয়ম কাঁদতে কাঁদতে বলে আমি তার কাছে যাব, বলবো কেন সে আমার সাথে ব্রেকআপ করলো। এটা বলে সে বাইরে বের হয় আর বাইরে হিঞ্জ ছিল। সঞ্জয় ইমগেমের পিছু পিছু আসে, কিন্তু ইমগেমকে বাইরে দেখতে পায় না। আর সঞ্জয় দেখে ইমসলও এক জায়গায় রাং হয়ে যাচ্ছে আর তার উপরে বসে, কিন্তু সে ইমসলের কাছে যায় না, কারণ ইউনুক তাকে বলছে ইমসল তোমাকে রিজেক্ট করছে, তাই তোমার সেলফ রেসপেক্ট থাকা উচিত নিজের। সে তো তোমাকে দেখতেও চায় না, তাই তোমার কাছে যাওয়া উচিত না। আর এদিকে ইমসল ফিউচারের কথা ভাবছিল আর সঞ্জয়ের কথা ভেবে কষ্ট পায়। এদিকে হিঞ্জকে দেখি ইমগিয়মকে খুঁজছিল আর হিঞ্জ দেখে ইমগিয়ম ফাঁদে পা দিয়ে উপরে চলে আসছে আর তার গার্লফ্রেন্ডের নাম বারবার নিচ্ছে। হিঞ্জ তাকে নাম নিতে বারণ করলেও সে বারবার বলতে থাকে, তাই হিঞ্জ তাকে থামানোর জন্য লিপ কিস করে। আর এদিকে সঞ্জয় দেখে ইমসল পড়ে যাচ্ছে, তাই সে ইমসলকে ধরে আর বলে তুমি তো পড়ে যাচ্ছ। ইমসল বলে তুমি এখানে কি করছো? সঞ্জয় বলে আমার তোমাকে নিয়ে টেনশন হচ্ছিল। ইমসল কাঁদতে কাঁদতে বলে তোমার আমাকে নিয়ে টেনশন কেন হচ্ছে? আমি তোমাকে বলিনি তুমি শুধু নিজের কথা ভাববে? তুমি আমাকে ফলো করছো কেন? তুমি অনেক ননসেন্স আর তোমার এইসবের জন্য বারবার এমন হচ্ছে। আমার কি হয় হোক তুমি একদম ভাববে না, শুধু নিজের কথা ভাববে। সঞ্জয় বলে ঠিক আছে, আগে তুমি কান্না থামাও। এরপর দেখতে পাই ডিরেক্টর কিম একটা জায়গায় আসে যেটা কিম ইংসু ছিল। ইমসল এই জায়গার অ্যাড্রেস দিয়েছিল, কিন্তু তারা এসে দেখে সেখানে আগুন লাগছে আর কিম ইংসু লুকিয়ে হাসছে। এটা ইমসলকে কল করে তার পরদিন বলে। ইমসল বলে কি সে ধরা পড়েনি, তার মানে সে আমাকে ধরতে আসবে। তাই সে তার সবকিছু প্যাক করে বাইরে আসে আর বাইরে সঞ্জয়কে দেখে। সঞ্জয় বলে আমার তোমার সাথে কথা আছে। ইমসল বলে আমার টাইম নেই এখন। সঞ্জয় বলে ওই গান তুমি কোথায় শুনছো? ইমসল বলে কোন গান? আর আমরা দেখতে পাই ট্রিপে যখন ইমসল রাং ছিল, রাং করা অবস্থায় সঞ্জয় ইমসলকে কেবিনে আনার জন্য ফিটে করে আনে আর ইমসল সঞ্জয়ের লেখা গান গাচ্ছিল। সঞ্জয় বলে তুমি এই গান কোথায় শুনলে? ইমসল এই কথার পাত্তা না দিয়ে বলে আমি এখান থেকে চলে যাব আর সব ঠিক হয়ে যাবে। সঞ্জয় বলে তুমি কোথায় যাবে? ইমসল বলে আমি ফিউচারে চলে যাব। আর এরপর সঞ্জয় ইমসলকে বলে তুমি ওই গান কোথায় শুনলে? এটা তো শুধু ইনুক জানতো। তুমি কে বলো তো? তুমি কি সত্যি ফিউচার থেকে এসেছো? আর এখানে এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোড গুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।